প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি যশোর বোর্ড 2021 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। যমুনা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যগুলি নিম্নে প্রদত্ত হলো। তো দেখেন আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2020 তারিখের। দেখেন বাম সাইডে আছে মূলধন ও দায়সমূহ এবং ডান পাশে আছে সম্পদসমূহ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা আর্থিক বিবরণী। নিচে দেখেন অন্যান্য তথ্যগুলির মধ্যে দেওয়া আছে উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় ছিল 7,50,000 টাকা এবং মোট পরিচালন ও অপরিচালন ব্যয় ছিল 3 লক্ষ টাকা। ক নম্বরে দেখেন বলা হয়েছে মোট মুনাফা নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে মোট মুনাফার অনুপাত ও নিট মুনাফার অনুপাত নির্ণয় করো। গতে বলা হয়েছে তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথমে মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ নির্ণয় করব। তো ক শুরু করি। ক মোট আমাদের বলেছে মোট মুনাফা, তাহলে আমরা এখানে লিখব মোট মুনাফা সমান সমান মোট মুনাফার একটা সূত্র আছে যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা মোট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাবো। তো দেখেন আমাদের এখানে মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 12 লক্ষ। তো আমরা এখানে 12 লক্ষ দিলাম। এর থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় দেখেন আছে আমাদের 7,50,000। তো আমরা এখানে 7,50,000 টাকা বাদ দেব। তো আমাদের 12 লক্ষ থেকে 7,50,000 টাকা বাদ দিলে 4,50,000 হয়। এই 4,50,000 টাকা হলো আমাদের কি মোট মুনাফা। এবার দেখেন খতে বলা হয়েছে কতেই আমাদের আরেকটা প্রশ্ন বলা হয়েছে যে নিট মুনাফা। তো আমরা এখানে দেখেন নিট মুনাফা বের করব। তবে একটা জিনিস মনে রাখবেন যে মোট মুনাফা থেকে আমরা নিট মুনাফা বের করি, তাহলে আমরা আগে এখানে লিখব মোট মুনাফা। তো মোট মুনাফা থেকে আমরা মোট পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয় যদি বাদ দিই তাহলে আমরা পাবো নিট মুনাফা। তাহলে আমরা লিখব মাইনাস মোট পরিচালন ব্যয় মাইনাস মোট অপরিচালন ব্যয়। দুইটা একসাথে করলেও হবে, আবার দুইটা আলাদা আলাদা করলেও হবে। যেহেতু এখানে মোট পরিচালন ও অপরিচালন ব্যয় একসাথে দেওয়া আছে তাই আমরা একসাথেই লিখব। তাহলে আমরা এখন লিখব মাইনাস মোট পরিচালন ও অপরিচালন ব্যয়। আমাদের এই দুইটা টাকা একসাথে দেওয়া আছে তাই আমরা একসাথেই করি। দেখেন আমরা প্রথম যে অংশ আমাদের মোট মুনাফা চেয়েছিল ওখান থেকে আমরা এই মোট মুনাফা পেয়েছি, তার মানে আমাদের 4,50,000 আমরা লিখলাম মোট মুনাফা। তার থেকে দেখেন মোট পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয় আমাদের অঙ্কে দেওয়া আছে 3 লক্ষ টাকা, আমরা সেই 3 লক্ষ টাকা বসাবো। আর এই 4,50,000 থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে আমরা পাবো 1,50,000। তার মানে আমাদের এখানে নিট মুনাফা হলো 1,50,000। এরপরে দেখেন খতে বলা হয়েছে মোট মুনাফা অনুপাত। তো মোট মুনাফার অনুপাত আমরা বের করব। খ দেখেন খ মোট মুনাফার অনুপাত। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে মোট মুনাফা সাধারণত বিক্রয় থেকে হয়, আর এই মুনাফার অনুপাতটা আমরা বিক্রয়ের উপরেই করি। সেই জন্য যার উপর রেট বের হবে অর্থাৎ যার উপর হার বের হবে সেটা নিচেই। তো যেহেতু এটা বিক্রয়ের উপর মুনাফার হার বের হয় তাহলে আমরা নিট বিক্রয় নিচেই লিখবো নিট বিক্রয়, আর ওই মোট মুনাফা আমরা উপরে লিখবো। মোট লাভ বা মোট মুনাফা যাই লেখেন, আপনারা সূত্রগুলো একটু মুখস্থ করে নেবেন গুণ 100। আর এই মোট মুনাফার অনুপাত সর্বদাই আমাদের পার্সেন্টেজে বের হয় তাই 100 দিয়ে গুণ হবে। তো আমাদের অঙ্কে দেখেন মোট মুনাফা পেয়েছিলাম আমরা 4,50,000, যেটা আমরা কতে বের করেছি। আর দেখেন আমাদের নিট বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে নিট বিক্রয় 12 লক্ষ, তাহলে আমরা এখানে 12 লক্ষ টাকা লিখব আর গুণ আমাদের এখানে 100। এবার দেখেন এই 4,50,000কে আমরা 12 লক্ষ দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, আর গুণ করলে আমাদের আসবে 37.5%। এটা ছিল আমাদের মোট মুনাফার অনুপাত। এবার আমরা লিখব নিট মুনাফার অনুপাত। তো নিট মুনাফার অনুপাত ওই একই সূত্র, নিট মুনাফার অনুপাত মানে উপরে নিট মুনাফা, মানে একই রকমের একই সূত্র বলবো না,
যেহেতু মোট লাভ যখন তখন উপরে মোট লাভ, যখন নিট মুনাফা যখন তখন নিট মুনাফা উপরে, হ্যাঁ, আর নিচেই কিন্তু নিট বিক্রয় ঠিকই বসবে। তার মানে নিট বিক্রয় গুণ 100। তো এখানে দেখেন আমরা নিট মুনাফা পেয়েছিলাম দেখেন 1,50,000, তাহলে আমরা এখানে 1,50,000 লিখব। আর নিট বিক্রয় দেখেন আমাদের ছিল 12 লক্ষ, আমরা 12 লক্ষ দিয়ে ভাগ করব গুণ 100। তাহলে দেখেন 1,50,000কে 12 লক্ষ দিয়ে ভাগ, তার সাথে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে হলো 12.5%। এটাই হলো আমাদের উত্তর। এটা আমাদের খ ছিল। এবার আমরা গ নাম্বার করব। দেখেন গতে দেখেন বলা হয়েছে যে তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো তড়িৎ অনুপাতের সূত্র আমাদের আগে লিখতে হবে। তো আমরা এখানে শুরু করি। দেখেন তড়িৎ অনুপাত, গ তড়িৎ অনুপাত। আর আমাদের দেখেন তড়িৎ অনুপাতের সূত্র হলো উপরে তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়, এইটা। তো এখন দেখেন এই তড়িৎ সম্পদ বলতে কি বুঝি, যে সাধারণত চলতি সম্পদ আর তড়িৎ সম্পদের মধ্যে একটু পার্থক্য আছে। চলতি সম্পদ যেমন আমাদের সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচগুলো আসবে না, মানে সমাপনী মজুত পণ্য আর চলতি সম্পদ এই দুইটা বাদে, আর সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ এই দুইটা বাদ দিয়ে আর যত চলতি সম্পদ থাকে সব মিলেই আমাদের তড়িৎ সম্পদ বের হয়। ঠিক তড়িৎ দায়টাও তাই। দেখেন তড়িৎ দায় আর চলতি দায়ের মধ্যে পার্থক্য হলো তড়িৎ দায় করার সময় আমাদের ব্যাংক জমাতিরিক্ত আসবে না, আর বাকি সকল দায় আমাদের এখানে চলতি দায় আসবে। তো এখানে দেখেন আমরা আগে এটা বের করে নেব। ঠিক এইভাবে এখানে আমরা তড়িৎ সম্পদ সমান তড়িৎ সম্পদ আমাদের এখানে কি, নিশ্চয় আমাদের দেখেন চলতি সম্পদগুলোই, তবে সমাপনী উৎপন্নটা আসবে না। তো হাতে নগদ আর প্রাপ্য হিসাব এই দুইটা। তো আমরা এখানে লিখবো হাতে নগদ যোগ প্রাপ্য হিসাব। তো দেখেন এখানে আমাদের হাতে নগদ আছে 40,000, আমরা 40,000 লিখলাম, যোগ আর প্রাপ্য হিসাব আমাদের এখানে আছে 1,20,000, আর এই দুইটা যোগ করে আমাদের হচ্ছে 1,60,000। তার মানে আমাদের তড়িৎ সম্পদ হলো 1,60,000। তো আমরা এখানে লিখি 1,60,000। এবার দেখেন তড়িৎ সম্পদ আমরা পেলাম। এবার আমরা তড়িৎ দায়, মনে রাখবেন তড়িৎ দায় আর চলতি দায়ের মধ্যে পার্থক্য হলো ব্যাংক জমাতিরিক্ত। আমরা চলতি দায়ের সময় আমাদের ব্যাংক জমাতিরিক্ত আসবে, আর তড়িৎ দায়ের সময় ব্যাংক জমাতিরিক্ত আসবে না। তো দেখেন এখানে আমাদের ব্যাংক জমাতিরিক্ত নেই, তাই এখানে চলতি দায়ও যা হবে আপনার হলো তড়িৎ দায়ও তাই হবে। তাই আমরা এখানে যদি সূত্রে চলতি দায় লিখি তাও সমস্যা নেই, তবে আমি তড়িৎ দায় লিখলাম। তাহলে আমরা এখানে তড়িৎ দায় বের করি, তড়িৎ দায়। তো তড়িৎ দায়ের মধ্যে আমাদের কি কি আছে, পদেই হিসাব আর পদেই নোট। তাহলে আমরা এখানে লিখি পদেই হিসাব যোগ প্রদেই নোট। তো পদে আমি পাশেই লিখি, আমরা নিচে যাতে আর একটা অংশ করতে পারি। তো পদেই হিসাব আমাদের আছে 1 লক্ষ, আর পদেই নোট আছে 40,000। তার মানে 1 লক্ষ যোগ 40,000, আর এই দুইটা যোগ করলে আমাদের হবে 1,40,000। আর আমাদের এখানেও 1,40,000 আমরা তড়িৎ দায় লিখব। এবার দেখেন 1,60,000কে আমরা 1,40,000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 1.14, আর নিচেরটা আমাদের 1। ওকে, এটাই আমাদের ছিল তড়িৎ অনুপাত। এইবার আমাদের চেয়েছে কার্যকরী মূলধন অনুপাত। তো আমরা কার্যকরী মূলধন অনুপাত নিচেই করি, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের আমাদের সূত্র হলো যে কার্যকরী মূলধন, দেখেন কার্যকরী মূলধন আর কার্যকরী মূলধন অনুপাত এক না। কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য আমাদের কার্যকরী মূলধন লাগবে, আর নিচেই লাগবে আমাদের চলতি দায়। তো দেখেন কার্যকরী মূলধনের সূত্র কি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আর নিচে আমাদের চলতি দায়। তো এখন দেখেন আমাদের চলতি সম্পদ আমরা আগে বের করে নেব। তো চলতি সম্পদ আমাদের যদি বের করতে হয়, তো এখানে দেখেন
আমরা নিচেই করি এখানে চলতি সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে আমাদের কি কি আসবে? চলতি সম্পদের মধ্যে দেখেন হাতে নগদ, প্রাপ্য হিসাব আর মজুত পণ্য। তো আমাদের তড়িৎ দায়িত্বে কিন্তু মজুত পণ্য যায়নি, কিন্তু চলতি সম্পদে আমাদের মজুত পণ্য যাবে। তার মানে হাতে নগদ, প্রাপ্য হিসাব আর মজুত পণ্য। তার মানে হাতে নগদ যোগ প্রাপ্য হিসাব যোগ মজুত পণ্য। সংক্ষেপে লিখি। তো দেখেন আমাদের এখানে হাতে নগদ আছে, আমাদের হাতে নগদ 40,000, প্রাপ্য হিসাব 1,20,000 আর 60,000। তাহলে 40,000 1,20,000, 40,000 যোগ 1,20,000 প্রাপ্য হিসাব, আর আমাদের মজুত পণ্য ছিল 60,000। মজুত পণ্য কত? 60,000 যোগ 60,000। এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2,20,000। তার মানে আমরা 2,20,000 আমরা এই পাশে লিখি, 2,20,000। আমার জায়গা নেই তাই আমি এই পাশে লিখছি। এটা ছিল আমাদের চলতি সম্পদ। তো আমরা এবার দেখেন এখানে আমরা লিখি চলতি সম্পদ আমাদের 2,20,000। আর যেহেতু এখানে ব্যাংক জমাতিরিক্ত নেই তাই এখানে চলতি দায় এবং তড়িৎ দায় এক হবে। তার মানে যেটা আমরা আগে বের করেছি, তার মানে এই দুইটাই আমাদের আছে, অর্থাৎ 1,40,000। তো আমরা সেই 1,40,000 এখানে বসাইয়ে দিলাম। আর নিচেই দেখেন চলতি দায়, তার মানে ওই 1,40,000 আমরা এখানে বসাই। এবার আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে 2,40,000 থেকে 1,40,000 বাদ দেবো, দিয়ে আমরা দেখেন 2,20,000 থেকে 1,40,000 বাদ দেবো, দিয়ে 1,40,000 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের আসে 0.57 আর *1। তো আগে ভাগ করব, ভাগ করে ভাগফলটা বসাবো আর পরেরটা *2 দিয়ে আমরা 1 বসাবো। তার মানে এটাই ছিল আমাদের কার্যকরী মূলধন অনুপাত। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।